গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের রাজপথ টানা ২১ দিন দখলে রাখেন ছাত্র জনতা, প্রাণ হারান অন্তত ৫৪ জন। হামলাকারীদের বিচার দাবি। শামীম ওসমানের সকল বাহিনী অস্ত্রসহ রাস্তায় শুধু মহড়াই নয়, ছাত্রদের উপর, জনতার উপর হামলা করেছে, তাদের উপর গুলি চালিয়েছে। সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এবং বিচার হওয়া দরকার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। রাজধানীর ওয়ারীতে যুবককে মাথায় আঘাত করে গুরুতর জখম, জনতার প্রতিরোধে পিছু হটল কিশোর গ্যাং, জড়িত ২ জন আটক। পানি নামতে থাকায় ফেনীতে বন্যার উন্নতি, বিপাকে ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্য চাষিরা। নোয়াখালীর জলাবদ্ধ রাস্তাঘাটে চরম দুর্ভোগ। সংকট দেখিয়ে অতি মুনাফা কুষ্টিয়ার চাল ব্যবসায়ীদের, দাম বৃদ্ধিতে অসহায় ভোক্তারা, প্রশাসনের অভিযানেও মিলছে না সুফল। রাজশাহীর সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, বছর না ঘুরতেই খানাখন্দ, হারাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন নগরের সুনাম। পানি নিতে এসে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ৬ শিশু সহ নিহত ১০। গাজা জুড়ে তীব্র খাবার সংকট, থমকে গেছে যুদ্ধবিরতির আলোচনা। এবং উড়ন্ত পিএসজিকে মাটিতে নামিয়ে ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন চেলসি, ৩-০ গোলের ব্যবধানে জয়। কোল পালমারের জোড়া গোল। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে সারা দেশের মতো নারায়ণগঞ্জের ছাত্র জনতাও প্রাণপণ লড়াই নেমেছিল রাজপথে। আন্দোলনের সময় অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। নগরীর বিবি রোডে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ অস্ত্রধারী নেতা কর্মীদের ভয়ঙ্কর সব পরমাস্ত্রের সামনে দাঁড়িয়েছিল ছাত্র জনতারা। সহকর্মী বিল্লাল হোসাইনের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। গেল বছর জুলাইয়ে দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা হলে নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা মিলিত হয়ে সড়ক মহাসড়কে বিক্ষোভ শুরু করে। ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ২১ দিন রাজপথ দখলে রাখে ছাত্র জনতা। আন্দোলনে নির্মমভাবে প্রাণ হারায় অন্তত অর্ধশতাধিক মানুষ। দিনভর থেমে থেমে আওয়ামী লীগ কর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারী ছাত্র জনতার ব্যাপক সংঘর্ষ হয়। টানা কয়েকদিন ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় সশস্ত্র শামীম ওসমান বাহিনী। আন্দোলনকারীদের উপর গুলি ছোড়া হয় হেলিকপ্টার থেকেও। ভয়ঙ্কর হত্যাকাণ্ডে প্রতিদিন বাড়তে থাকে মৃত্যুর মিছিল। অস্ত্র সহ পুলিশের সাথে শামীম ওসমানের সকল বাহিনী অস্ত্রসহ রাস্তায় শুধু মহড়াই নয়, ছাত্রদের উপর, জনতার উপর হামলা করেছে, তাদের উপর গুলি চালিয়েছে। আমাদের চোখে জুলাইয়ের প্রতিদিন ছিল উদ্বিগ্ন, উৎকণ্ঠা, মৃত্যু ভয়, গ্রেফতারের ভয় এবং একটু আশা, এই স্বৈরাচার থেকে মুক্তি পাওয়ার যে আশা। সড়কে অবস্থান করা আন্দোলনকারীদের পাশাপাশি হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া আহতদের উপরও হামলা করা হয়। আমি যখন খানপুর হসপিটালে চিকিৎসা সেবা নিতে যাই, আমি দেখি সেখানে ছাত্রলীগের কর্মীরা যারা আহত হয়েছিল তারা যখন বেরিয়ে আসছে তখন তাদের উপর হামলা করছে। আহতকে আমরা বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলাম, খানপুরে, ভিক্টোরিয়া। ওখান থেকে ডাইরেক্ট বলতেছে শামীম ওসমান নির্দেশ যে কোন কাগজ চিকিৎসা দেওয়া যাবে না। ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি, হত্যাযজ্ঞ ও হামলায় জড়িত আওয়ামী লীগের ক্যাডারদের শাস্তির দাবি জানিয়েছেন আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। যারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই ভবিষ্যতে যাতে এই ধরনের হত্যাকাণ্ড সংঘটিত না হয় তার জন্য এটার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এবং বিচার হওয়া দরকার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আন্দোলনে শহীদ পরিবারগুলোর পাশে থাকার পাশাপাশি আহতদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানায় জেলা প্রশাসন। শহীদ পরিবারদেরকে আমরা তাদের পাশে থেকেছি এবং তাদেরকে সহায়তা করেছি। আমরা আশা করি সামনের দিনও যে সমস্যায় তারা আসুক, আমরা তাদের পাশে আছি এবং তাদের সহায়তা করব। গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জে অন্তত ৫৪ জন শহীদ হন। এর মধ্যে স্থানীয় বাসিন্দা ২১ জন, বাকি ৩৩ জনের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। ১৪ জুলাই স্বৈরাচার হাসিনার এক মন্তব্যে কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। যে আন্দোলন পুলিশের গুলি, গ্রেপ্তার, সেনা মোতায়েন এবং কারফিউকে উপেক্ষা করে ভেঙে গুড়িয়ে দেয় হাসিনার ১৬ বছরের স্বৈরশাসনকে। এম এ আজিমের রিপোর্টে বিস্তারিত। ৩৬ দিনের জুলাই, যে ক্যালেন্ডারের প্রতিটি দিন ছিল অধিকার আদায়ের সংগ্রাম, লড়াই আর স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে যুদ্ধ, যার অন্যতম ১৪ জুলাই।
কোটা বাতিলের দাবিতে তোলা স্লোগানে উত্তাল তখন পুরো দেশ। এরই মধ্যে তখনকার সরকার প্রধান শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে মন্তব্য করেন। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? যে মন্তব্য রক্তে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীদের। রাতেই হয় প্রতিবাদ মিছিল। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার বলে ওঠে স্লোগান। কোটা বিরোধী আন্দোলন হাসিনা তথা সরকার বিরোধী আন্দোলনের সূচনা হয় সেদিনই। শেখ হাসিনা আসলো এবং এসে বলল যে আমরা নাকি রাজাকারের নাতিপুতি। সো এই ঘটনাটাই মূলত একটা টার্নিং পয়েন্ট, যে শেখ হাসিনা তার ইউজুয়াল একটা ঢঙে স্টুডেন্টদেরকে সে বেসিক্যালি পোক করছিল। পোক করার পরই স্টুডেন্টরা তারা কিন্তু আমরা রাস্তায় নেমে আসি। এর পরের দিন 15 জুলাই হাসিনার নির্দেশে ছাত্রলীগ হয়ে ওঠে নরপিশাচ। আন্দোলনকারীদের রক্তে সেদিন রঞ্জিত হয় ঢাকা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের উপর আক্রমণ করা হলো এবং সেখানে অনেক নারী শিক্ষার্থী আহত হন এবং নারীরা ভেবেছিলেন যে হয়তো তাদেরকে আঘাত করা হবে না, কিন্তু তাদেরকেও আঘাত করা হলো। অনেকেই খুবই বাজেভাবে আহত হলো। রক্ত দেখার পরপরই মনে হয়েছে যে হয়তো জানটা দিয়ে দেই, জানটা দিয়ে দিলেই হয়তো সর্বোচ্চটা করতে পারতাম দেশের জন্য। স্লোগান ওঠে সহপাঠী হত্যার বিচারের। তবে সেখানেও আসে গুলি, যা চূড়ান্তভাবে এক দফা সরকার পতন আন্দোলনের দিকে নিয়ে যায় কোটা বিরোধী আন্দোলনকে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে পুনর্জাগরণ অনুষ্ঠান মালা নিয়ে সোমবার দুপুর 2টায় গণভবনে এক সংবাদ সম্মেলন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই উইমেন্স ডে উদযাপন করা হবে আজ। এ উপলক্ষে অডিও ভিডিও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো এর আয়োজন করা হবে। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে। সন্ধ্যা 6:30টায় উদ্বোধন করা হবে জুলাই গণ অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা। মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আজ সোমবার বিকেল থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে ওই সময়ে অন্যান্য স্টেশনে মেট্রো রেলের চলাচল স্বাভাবিক থাকবে। কেবল ঢাবি স্টেশনে দাঁড়াবে না কোনো ট্রেন। রোববার মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের DMTCL এর ব্যবস্থাপক রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠান উপলক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কার্য বিবরণীর কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। রাজধানীর চাংখারপুলে জুলাই গণহত্যায় শহীদ আনাস সহ 6 জন হত্যার ঘটনায় অভিযোগ গঠনের আদেশ আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেবেন। সোমবার সকালে এই মামলায় গ্রেফতার সাবেক ইন্সপেক্টর আরশাদ সহ 4 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অভিযোগ গঠন হলে দ্বিতীয় মামলা হিসেবে আনুষ্ঠানিক বিচার শুরু হবে এই মামলার। সকালে এই মামলায় সাবেক ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসরুল ইসলামকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। মামলার অপর 4 আসামি ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক আছে। এর আগে এই মামলার পলাতক 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে গত 3 জুন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। পরে আইনজীবী কুতুব উদ্দিনকে তাদের পক্ষে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। এছাড়া এদিন সকালে সাভারে ইয়ামিন হত্যা মামলার 3 আসামি ও মিরপুর জাহাজ বাড়ির জঙ্গি সাজিয়ে হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক সহ 3 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জরুরি অবস্থা ঘোষণা এবং 5টি নির্দেশনার প্রেক্ষিতে প্রধান বিচারপতি নিয়োগের ইস্যুতে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো।
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার ব্যাপারে সবাই একমত হলেও সরকার প্রধানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আরও আলোচনা দরকার বলে মনে করেন রাজনৈতিক নেতারা। সাইফুল রিপনের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের দ্বাদশ বৈঠকের আলোচনার বিষয়বস্তু ছিল জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতি নিয়োগ ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। যৌক্তিক সমাপ্তি এবং একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে। প্রথমার্ধের আলোচনায় জরুরি অবস্থা ঘোষণা ইস্যুতে ঐকমত্য গড়ে ওঠার তথ্য জানান রাজনৈতিক দলের নেতারা। জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সংবিধানের আর্টিকেল 141 ক সংশোধনের ব্যাপারে সব রাজনৈতিক দল একমত পোষণ করেছে এবং এটা আগের ঐকমত্য ঘোষণা হচ্ছে। দ্বিতীয়, যে এই জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত না হয় সে ব্যাপারেও ঐকমত্য পোষণ হয়েছে আগে। কিন্তু এর প্রেক্ষিতে কি কি পরিবর্তন সংবিধানে আনতে হবে সেই বিষয়গুলোতে আগে বিস্তারিত আলোচনা হয়েছিল, কিন্তু ঐকমত্য আসা যায়নি। আজকে যেটা কনক্লুশনে আসা গেছে, অভ্যন্তরীণ গোলযোগটার পরিবর্তে এখানে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে এই শব্দটা যোগ হবে এবং একই সাথে প্রাকৃতিক দুর্যোগ ও মহামারী এটাও এখানে যুক্ত হচ্ছে। সেখানে আমাদের প্রস্তাব ছিল যে ক্যাবিনেটে প্রধান বিরোধী দলীয় নেতা বা নেত্রী যিনি থাকবেন, যারা স্ট্যাটাস একজন মন্ত্রীর সমান, তিনি সেখানে অন্তর্ভুক্ত থাকবেন। এখন প্রশ্ন আসছে যদি উনি না থাকতে পারেন, তখন আমরা অল্টারনেটিভ বলেছি যে উনি যদি না থাকতে পারেন কোনো কারণে, তাহলে ডেপুটি লিডার অফ দি অপোজিশন যিনি আছেন, যার স্ট্যাটাস প্রতিমন্ত্রী, তাহলে উনি সেখানে থাকবেন। তো এতে করে একটা সরকার এবং বিরোধী দলের মাধ্যমে একটা ন্যাশনাল ক্যারেক্টার বা সেইফ এখানে আসছে। প্রধান বিচারপতির নিয়োগ নিয়েও কয়েকটি নির্দেশনা নির্দিষ্ট করে ঐকমত্যে পৌঁছানোর কথা জানান রাজনৈতিক দলের নেতারা। তাদের যে অরিজিনাল প্রস্তাব ছিল, কর্মে প্রবীণতম জ্যেষ্ঠতম বিচারপতিকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হবে, কিন্তু এখানে একটি ডিসেন্ট ভয়েস দেওয়া হয়েছে যদি কোনো দল তারা ক্ষমতায় গিয়ে ইশতেহারে থাকে, তখন তারা ক্ষমতায় গিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে জ্যেষ্ঠ দুজনের মধ্যে যে কোনো একজনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার বিধান সংযুক্ত করতে পারবেন। কিছুটা অ্যাকোমোডেট করেই আমরা সবাই একমত হয়েছি। এখন প্রথম কথা হচ্ছে যে জ্যেষ্ঠতম যিনি, তাকে নিয়োগ দেওয়া হবে, ফুল স্টপ। সেকেন্ড, কোনো কারণে যারা ক্ষমতাসীন থাকবেন তারা যদি ফিল করে, তাহলে দুইয়ের একজনকে করার প্রভিশন থাকবে, তবে এটা সংবিধান সংশোধন করে করতে হবে। সিনিয়র মোস্টকে বিচারপতি, প্রধান বিচারপতি হিসাবে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন। তবে কোনো দল তার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে যদি ম্যান্ডেট প্রাপ্ত হন, তখন সেই দল যদি ম্যান্ডেট প্রাপ্ত হয়, তখন তারা দুইজনের প্রভিশনটা সংবিধানে রাখতে পারবেন। তো সেখানে ওই 70 অনুচ্ছেদে যেমন নোট অফ ডিসেন্ট দিয়ে আমরা একমত হয়েছিলাম, এটাও অনেকটা তার কাছাকাছি। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার ব্যাপারেও সবাই একমত, তবে সরকার প্রধানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আরও আলোচনা দরকার বলে মত দেন তারা। মঙ্গলবারে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা আলোচনা হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দর্শক, জুলাই পদযাত্রার অংশ হিসেবে পটুয়াখালীতে হবে এনসিপির পথসভা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। পটুয়াখালীতে এনসিপির পথসভা ঘিরে নেতা কর্মীদের সমাগম কেমন দেখছেন, জানাবেন। ধন্যবাদ। যেমনটি বলেছেন আপনি, আসলে আর কিছুদিন পরে শুরু হবে এনসিপির অনুষ্ঠান। এই জন্য কিন্তু ঢাকা থেকে নেতাকর্মীরা আসছেন দলে দলে, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনেই কিন্তু এই এনসিপি যে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে তার মঞ্চ তৈরি করা হয়েছে। এবং এইখানে আপনার ঢাকা থেকে যে নেতারা আসছেন, আহ্বায়ক হিসেবে আছেন নাহিদুল ইসলাম, সদস্য সচিব আছে আক্তার হোসেন, মুখ্য সংগঠক আছে দক্ষিণের হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক আছেন সার্জিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আছেন ডাক্তার তাসনিম, যারা সব কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়া কিন্তু আপনাকে আমি যদি জানাই যে তাদের এই যে নেতৃত্বের আগমন উপলক্ষে পটুয়াখালীতে ঘিরে কিন্তু শ্বাস প্রস্তুতি চলছে। শহরের প্রবেশদ্বার সহ সড়কের চৌরাস্তা থেকে সার্কিট পর্যন্ত অসংখ্য তরুণ এবং নেতৃবৃন্দের ছবি সম্বলিত ফেস্টুন ও প্লেকার্ড ছেয়ে গেছে সড়কের দুই প্রান্ত। এই যে শহীদ, আমি যে জায়গাটা দাঁড়িয়েছি এটা হলো শহীদ হৃদয় তরুয়া স্কয়ার। এখান থেকেই কিন্তু আপনার এই যে আজকের যে র্যালি, মানে
পদযাত্রা শুরু হবে এবং এই পদযাত্রা ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু প্রস্তুত আছে। আপনি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং এই যে পদযাত্রাকে ঘিরে গত শনিবার এবং রবিবার দিন আপনার শহরে আপনার এইখানে যারা কমিটি তারা কিন্তু প্রধান সড়কের অনেকগুলো মিছিল করেছেন এবং বিভিন্ন এলাকায় তারা লিফলেট বিতরণ করেছেন। এনসিপির নেতৃবৃন্দের জন্য কিন্তু তাদের এই পটুয়াখালীতে আপনার 14তম দিনের সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে লোকজন আস্তে আস্তে জড়ো হচ্ছে। এনসিপির এখানে যে কমিটির লোকজন আছেন যারা এই জায়গাটা আজকের এই যে অনুষ্ঠান সভাপতিত্ব করবেন পটুয়াখালী এনসিপির জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মুসা। এছাড়া এখানে এই কমিটিতে যারা আছেন তারা হলো মোহাম্মদ রবিউল ইসলাম, জুনায়েদ হাওলাদার, আমিনুল ইসলাম, আলিম জুনায়েদ, সমন্বয়ক মিরাজ ইমতিয়াজ, সৈয়দ রুশদা, তোফাজ্জল হোসেন, রেফায়েত উদ্দিন খান, সাজিবুল ইসলাম সালমান। এছাড়া আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে এই যে আমার যে পদযাত্রার যে মঞ্চ সেই মঞ্চটাই কিন্তু লোকজন আসতেছে। এখন পর্যন্ত তাদের যে স্থানগুলো তারা পটুয়াখালীতে আপনি নিউ মার্কেট হয়ে লঞ্চঘাট হয়ে কিন্তু তারা আমাকে যে জিনিসটা জানাইছে সেই জিনিসটি কিন্তু তারা বলছে যে পটুয়াখালীতে তারা যে মেইন সড়কগুলো মুকুল সিনেমা হল, নূতন বাজার, চক বাজার এবং বনানী মোড় হয়ে প্রেস ক্লাব হয়ে তারা কিন্তু আবার এই হৃদয় তরুয়া চত্বরে এসে তারা তাদের মূল অনুষ্ঠান শুরু করবেন 11:30টায়। এই ছিল পটুয়াখালী থেকে এনসিপি নিয়ে এখনকার মতো আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাব স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। পটুয়াখালীতে শুরু হবে এনসিপি এর পথসভা এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাইদ ইব্রাহিম। খুলনায় অপহরণের 5.5 ঘন্টা পর উদ্ধার হয়েছেন খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদার। রোববার রাত 12:30টার দিকে তেরোখাদা উপজেলার আজকরা বিআরবি উচ্চ বিদ্যালয় এলাকা থেকে হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার সন্ধ্যা 7টার দিকে নগরীর 4 নম্বর ঘাট এলাকা থেকে অপহরণ করা হয় তাকে। অপহরণকারীরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাকে তুলে নেয় এবং পরবর্তীতে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। পুলিশ জানায় অপহরণকারীরা বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা নিয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট বিকাশ এজেন্টকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফেনী ও নোয়াখালীতে কমতে শুরু করেছে বন্যা ও জলাবদ্ধতার পানি। এর সঙ্গে সঙ্গে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ফেনীতে বন্যা কবলিত নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। দুর্গত এলাকায় পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে ক্ষত চিহ্ন। অনেক এলাকায় এখনো খাদ্য ও নিরাপদ পানির সংকট রয়েছে। এতে বানভাসী মানুষ নতুন করে ভোগান্তিতে পড়ছে। এদিকে নোয়াখালীতে অতি বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতা কমতে শুরু করেছে। তবে কবিরহাট ও কোম্পানিগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল এখনো পানিতে ডুবে আছে। এছাড়াও নোয়াখালী পৌরসভার 9টি ওয়ার্ডের বিভিন্ন সড়কেও রয়েছে পানি। বন্যা দুর্গত এলাকায় কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তথ্য মতে আমাদের 121টি গ্রাম থেকে পানি নেমে গিয়েছে। এখনও প্রায় 16টি গ্রামে পানি আছে। আমাদের এই মুহূর্তে 4.5 শতাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে আছেন। বাকিরা সবাই প্রায় 9,000 মানুষ যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন তারা নেমে গিয়েছেন। প্রাথমিক তথ্য মতে আমাদের প্রায় 100টির মতো ঘর আংশিক অথবা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। কুমিল্লার সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, কুমিল্লাতে বর্তমানে কতজন ডেঙ্গুতে আক্রান্ত রয়েছেন আমাদেরকে জানাবেন। দর্শক সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা পরবর্তীতে আবারও যোগাযোগ করব সুমনের সাথে। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। এসএসসি পরীক্ষায় জয়পুরহাটের একটি বিদ্যালয়ের 21 শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এক বিষয়ে, কিন্তু পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা যায় তারা ফেল করেছে 2টি বিষয়ে। এমন অদ্ভুত ঘটনায় হতবাক হয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। দ্রুত সমস্যা সমাধানের দাবি তাদের। রেজাউল করিম রেজার তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ।
জয়পুরহাটের আক্কেলপুর শ্রীকর্ণদিঘি উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার 21 শিক্ষার্থী গণিত বিষয়ে এসএসসি পরীক্ষা দিলেও প্রকাশিত ফলাফলে ফেল এসেছে 2 বিষয়ে। এ ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি। কারিগরি বোর্ডের ত্রুটির কারণে এমন সমস্যার সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নম্বরপত্র দেওয়ার সময় এ সমস্যার সমাধান হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। পরীক্ষা দিয়েছিলাম একটা, সেখানে আমি 2 বিষয়ে ফেল করছি, যেখানে আমার অ্যাডমিটও ছিল একটা সাবজেক্ট। আগের বছর আমরা 21 জন পরীক্ষা দিছি, দিয়ে গণিতে ফেল করছি। গণিতে ফেল করার পর আমরা কৃষিতে পাশ করছিলাম। তো এবার আমরা আবার এক্সাম দিছি। তো এক্সাম দেওয়ার পর আমরা গণিতে পাশ করছি, কিন্তু কৃষিতে ফেল আসছে। তো এটা শুধু আমাদের সাথে হয়নি, আমাদের বাচ্চা যেগুলো ছিল তাদের সবার সাথেই হয়েছে। গণিতে ফেল করেছিলাম, কিন্তু কৃষিতে A+ পাইছিলাম। এবার 2025 সালে পরীক্ষা দিয়েছি গণিতে, সেটাতে আমি পাশ করেছি, কিন্তু আমার কৃষিতে ফেল দিছে। বিষয়টি বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। এই বিষয়টা সুরাহা করার জন্য বোর্ডে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান আবেদন করেন। বোর্ড এটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ। বোর্ডের সমস্যা যদি এটা হয়ে থাকে, এই যেহেতু এটা দুঃখজনক, এটি বোর্ডই নিরসন করতে পারে। শিক্ষার্থীদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আমরা সবাই মিলে একসাথে হয়ে কাজ করছি এবং যে রেজাল্ট তাদের প্রাপ্য সেটাই তারা পাবেন। দ্রুত সমস্যার সমাধান চান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। আব্দুল্লাহ মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না চালের বাজার। ব্যবসায়ীদের চাল বাজিতে অতিষ্ঠ সাধারণ ভোক্তারা, অসহায় প্রশাসন। মৌসুমে চালের দাম সামান্য কমলেও মৌসুম শেষ হতে না হতেই বেড়েছে কয়েক গুণ। কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে ভোক্তাদের জিম্মি করে অস্বাভাবিক মুনাফা লুটছেন চাল ব্যবসায়ীরা। প্রশাসনের অভিযানেও মিলছে না কোনো সুফল। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। গেল বড় মৌসুমের শুরুতে কুষ্টিয়ার বাজারগুলোতে সব ধরনের চালের দাম কেজি প্রতি কমে যায় 2 থেকে 4 টাকা পর্যন্ত। পুরো বড় মৌসুম জুড়েই বাজারে চালের দাম অনেকটাই স্বাভাবিক ছিল। তবে মৌসুম শেষ হতে না হতেই মিল মালিকদের চালবাজিতে চালের দাম কেজি প্রতি বেড়ে যায় 3 থেকে 7 টাকা পর্যন্ত। চালের বাজার নিয়ন্ত্রণে প্রশাসন অভিযান চালালেও তাতে সুফল মিলছে না। এদিকে খুচরা বিক্রেতারা বলছেন, নতুন ধানের মৌসুম না আসা পর্যন্ত কমবে না চালের দাম। 4 টাকা পর্যন্ত এই 2 মাসে কেজিতে বাড়ছে। আমদানি বা মৌসুম না আসা পর্যন্ত হয়তো বা এরকমই থাকবে। কৃষকদের ঘরের থেকে যখন ধান মিল গেটে চলে আসে, তখন ধানের দাম যখন চাউলের দাম বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা মনে করব যে আসলে মিলাররাই এটা করে, মিলারদেরই কারসাজি। এটা মিল গেট থেকে দাম বাড়ে। চাউল মিল গেট থেকে কেজিতে 4 টাকা 5 টাকা বাড়ছে। ঈদের পরে বাড়ছে, ঈদের আগে কমই ছিল। 1 মাসের ব্যবধানে কুষ্টিয়ার বাজারে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 3 থেকে 7 টাকা পর্যন্ত। সরু মিনিকেট চাল বাজারে বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকা কেজি দরে। কাজললতা চাল 68 থেকে 70 টাকা, আর মোটা আটার চাল বাজারে বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি দরে। চালের এমন অস্বাভাবিক দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। 1 কেজি মিনিকেটের দাম বর্তমান 75 টাকা। আপনি যদি নিচে আসেন, 28 বাজারে পাবেন না, 28 খাওয়ার মতো না, মোটা, সেটা 65-70 টাকা কেজি। তা আমরা সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের জন্য একটা অসহনীয় ব্যাপার। সরকার কোনোভাবেই চাউলের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। কোনো জিনিসের অভাব ঘাটতি নাই এই দেশে। চাউল 500 ব্যাগ দরকার, আপনার 1 ঘন্টার বাড়ি পৌঁছা দিয়ে আসবে, তাই খালি কয় টাকা বেশি। তো এই দেশের শাসন পদ্ধতিটা ভালো। মিল মালিকদের দাবি, বৃষ্টির কারণে সংকট দেখা দিয়াই বেড়েছে ধানের দাম। এতে উৎপাদন খরচ বেশি হওয়ায় বেড়েছে চালের দামও। আসলে আজকের থেকে না, ঈদের 15 দিন আগের থেকে ধানের দাম বৃদ্ধি হওয়ার ফলে ঈদের পরবর্তী সময়ে কিছুটা চালের দাম বৃদ্ধি পেয়েছে। চলমান প্রক্রিয়ার মধ্যেই বাজারের যে ধানের বাজার যে বৃদ্ধি হয়েছে, চালের বাজার 1 টাকা কেজিতে বাড়ছে। আর বাজার তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, অতিরিক্ত চাল মজুদের দায়ে জরিমানা করা হয়েছে বেশ কিছু মিল মালিককে। বাজারে চালের দাম নিয়ন্ত্রণে নিয়মিতই অভিযান পরিচালনা করছেন তারা। পূর্বে যে 2-3 বার আমরা নিয়ন্ত্রণ করেছি, এটা আমরা অচিরেই নিয়ন্ত্রণ করবো। আরও 4 টাকা কমাইতে বাধ্য করব। না করলে ওই কোম্পানির বিরুদ্ধে আমরা প্রয়োজনে যে চাল যেমন আটকায় রাখছি, ওরকম আটকায় রেখে ওপেন সেল করে দিই। কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে ভোক্তাদের জিম্মি করে অস্বাভাবিক মুনাফা লুটছেন চাল ব্যবসায়ীরা। তাই চালের বাজার নিয়ন্ত্রণে ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙার তাগিদ সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।
পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রশস্ত সড়কের জন্য রাজশাহীর সুনাম ছিল দেশ জুড়ে, কিন্তু নির্মাণের বছর না ঘুরতেই সেই সড়ক খানাখন্দে ভরা। বৃষ্টি হলে পানি জমে সড়কের উপরেই যেন তৈরি হচ্ছে ছোট ছোট পুকুর। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। নিম্নমানের কাজের অভিযোগ নাগরিকদের। কাজী শাহেদের প্রতিবেদনে বিস্তারিত। মাত্র 1 বছর আগেই রাজশাহীর সড়কগুলো নির্মাণ করা হয়। প্রশস্ত সড়কের সুনাম ছড়িয়ে পড়ে দেশ জুড়ে, কিন্তু বছর না ঘুরতেই সেই সড়ক খানাখন্দে ভরা। খাদ থেকে তাহলে গাড়িগুলো ব্রেক মারতে সমস্যা হয়। আমরা খুব কষ্টের মধ্যে আছি, কারণ গাড়ি থেকে যাত্রী পড়ে যায়, গাড়ি নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ আগে আমরা আসার সময় একটা দেখলাম দুর্ঘটনা ঘটছে। তো রাস্তাটা যদি ভালো থাকতো দুর্ঘটনাটা নাও হতে পারতো। সবসময় আমরা টেনশনে থাকি যে কখন এটার হবে, দুর্ঘটনা ঘটবে। নির্মাণের কিছুদিনের মধ্যেই সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তারপরও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সংস্কারের কোনো উদ্যোগ নেই। সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী সহ কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। রাস্তাঘাট যদি আজকে ঠিক করে পরশুদিন ভেঙে যায়। নিম্নমানের কাজের কারণে এসব হচ্ছে। কাজ করেছে 2 নম্বর কাজ, কাজের কোনো ফিনিশিং নাই, কিছু নাই। রক্ষণাবেক্ষণের অভাবে খানাখন্দের সৃষ্টি হয়েছে। মাঠ পর্যায়ে জরিপ শেষে সংস্কার কাজের দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। আমরা উদ্যোগ নিয়েছি শহরের মহাসড়ক এবং যেগুলি হচ্ছে যে শাখা সড়ক আছে, সেই সড়কগুলি যেগুলো খানাখন্দ হয়েছে সেগুলোর একটা আমরা প্যাকেজ আকারে টেন্ডারে যাব। এটা আগস্ট ফার্স্ট উইকে টেন্ডার পাবলিশ হবে। সুশাসন বিশ্লেষকরা বলছেন, নিম্নমানের উপকরণের কারণেই সড়কগুলোর এমন হাল। ঠিকাদার ও প্রকৌশলী দুপক্ষই দায়ী এজন্য। একবার ঠিক করা হয়েছিল, সব খানাখন্দে ভরা হয়ে গেছে। তো এটা কেন হয়েছে? এখানে নিশ্চয়ই উপরগুলো ঠিক মতো দেওয়া হয় নাই। যে ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল তারা নিশ্চয়ই কারো পছন্দের ছিল। তো সেক্ষেত্রে এখানে এই কারণে এখানে যে পরিমাণ যে উপাদানে ম্যাটেরিয়ালগুলো উপকরণ দেওয়ার কথা ছিল, অবশ্যই এখানে ঘাটতি আছে। সব রাস্তাই কিন্তু একবারে নষ্ট হয়ে গেছে, মানুষের চলাচল একবারে অচল হয়ে পড়েছে। এই প্রকল্পের কাজ যাদেরকে দিয়েছিল সংশ্লিষ্ট কর্মকর্তা, ইঞ্জিনিয়ার এবং ঠিকাদার যৌথভাবেই অপরাধী এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করা। দুর্ঘটনা ও জনভোগান্তি কমাতে দ্রুতই সড়কগুলো সংস্কারের দাবি নগরবাসীর। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।